7ই জুলাই 1999। কার্গিলের পয়েন্ট 4875। বাতাসের শব্দ ছাপিয়ে আসছে গুলির ঝনঝনানি, আর পাহাড়ের সেই হিমশীতল শূন্যতায় মৃত্যু তখন কেবলই সময়ের অপেক্ষা। মাত্র 24 বছর বয়সী এক যুবক 70 বুলেটের সামনে বুক পেতে দিয়ে হাসি মুখে বলছেন, ইয়ে দিল মাঙ্গে মোর। এটি কি কেবলই এক অসীম দেশপ্রেম, নাকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোনো অতি মানবীয় শক্তির রহস্য? আজ আমরা কার্গিলের সেই রণক্ষেত্রের পর্দা সরাবো, যেখানে যুক্তি আর বিজ্ঞান হার মানে। কেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা মৃত্যু নিশ্চিত জেনেও এমন কিছু করেছিলেন যা আজও সামরিক বিশেষজ্ঞদের অবাক করে? আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন এক অজেয় সাহসের, যা কেবল ইতিহাস নয়, এক অমীমাংসিত রহস্য। কেন এই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন? কারণ আজ আমরা কেবল একজন বীরের কাহিনী নয়, বরং সেই রহস্যের মুখোমুখি হব যা আজও আমাদের চোখের আড়ালে থেকে গেছে। ইতিহাসের পাতায় অনেক বীরের নাম লেখা থাকে, কিন্তু সব বীরের কাহিনী রহস্যের ধোঁয়াশায় ঢাকা থাকে না। শেরশাহ, যাকে আমরা ক্যাপ্টেন বিক্রম বাত্রা নামে চিনি, তিনি কেবল একজন সেনা অফিসার ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে যখন চারদিক অন্ধকার, যখন আশা প্রায় ক্ষীণ, তখন তিনি এক আলোর দিশারি হয়ে এসেছিলেন। কার্গিল যুদ্ধের সেই দুর্গম পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে তিনি যা করেছিলেন তা আজও অনেক সামরিক বিশ্লেষকের কাছে একটি অমীমাংসিত প্রশ্ন। একদল মানুষ যখন পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উঠতে গিয়ে থমকে যায়, তখন তিনি কিভাবে হাসি মুখে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছিলেন? এই প্রশ্নের উত্তর কেবল সাহস দিয়ে দেওয়া সম্ভব নয়। এখানে কাজ করছিল এমন এক মনস্তাত্ত্বিক অবস্থা যা সাধারণ মানুষের বোধগম্য নয়। মনোবিজ্ঞান বলে, চরম বিপদের মুখোমুখি হলে মানুষের মস্তিষ্ক সাধারণত দুটি পথ বেছে নেয়, হয় আক্রমণ করা, না হয় নিজেকে বাঁচিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু ক্যাপ্টেন বিক্রম বাত্রার ক্ষেত্রে এই সাধারণ জৈবিক নিয়মগুলো যেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার মস্তিষ্ক পৌঁছে গিয়েছিল এমন এক মনস্তাত্ত্বিক উচ্চতায়, যাকে আধুনিক গবেষকরা বলেন ফিয়ারলেস ফ্লো স্টেট। আজ আমরা সেই অজেয় সাহসের মূল কারণ খুঁজব, যা আজও কার্গিলের পাথরে পাথরে লেগে আছে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি সেনাপতি জানেন, কোনো অবস্থান নিতে হলে নির্দিষ্ট অঙ্কের প্রয়োজন হয়। প্রথাগত সামরিক বিজ্ঞান বলে, পাহাড়ের চূড়ায় বসে থাকা শত্রুকে আক্রমণ করতে হলে নিচে থাকা আক্রমণকারী দলকে অন্তত 6 গুণ শক্তির আধিপত্য রাখতে হয়, কারণ ওপর থেকে ছোড়া একটি ছোট পাথরও নিচে দাঁড়িয়ে থাকা সেনার জন্য মারাত্মক হতে পারে। কিন্তু পয়েন্ট 4875 এর দখল নেওয়ার সময় যে রণকৌশল শেরশাহ ব্যবহার করেছিলেন তা প্রথাগত সামরিক শিক্ষার বাইরে। কেন তিনি বারবার নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? শোনা যায়, যুদ্ধক্ষেত্রে তিনি কেবল সেনা পরিচালনা করছিলেন না, তিনি প্রতিটি সৈনিকের হৃদস্পন্দনের তাল ঠিক করে দিচ্ছিলেন। একজন মানুষ যখন জানেন তিনি শত্রুর নজরে আছেন, শত্রু স্নাইপার তার দিকেই তাক করা, তবুও তিনি পাহাড়ের খাঁজে খাঁজে যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, তা কোনো অতি মানবীয় শক্তির ইঙ্গিত দেয়। এখানেই সেই রহস্যের প্রথম স্তর। প্রথাগত সামরিক কৌশল বলে নিরাপদ দূরত্ব বজায় রেখে আক্রমণ করতে, বিমান হামলা বা কামানের গোলার সাহায্যের জন্য অপেক্ষা করতে। কিন্তু শেরশাহ বেছে নিয়েছিলেন সরাসরি সংঘাত। তিনি কি জানতেন তার পরিণতি কি হবে, নাকি তিনি কোনো এক ঐশ্বরিক বাদ্যের তাল অনুসরণ করছিলেন যা কেবল তার কাছেই শোনা যাচ্ছিল? পাহাড়ের সেই খাঁজে খাঁজে, যেখানে 1 সেকেন্ডের ভুল মানেই নিশ্চিত মৃত্যু, যেখানে তাপমাত্রা -10 ডিগ্রির নিচে আর অক্সিজেনের অভাবে প্রতি নিঃশ্বাস নেওয়ার জন্য লড়াই করতে হয়,
সেখানে তিনি কেন এতটা বেপরোয়া ছিলেন? শত্রুপক্ষ যখন ইন্টারসেপ্ট করা রেডিওতে তাকে হুমকি দিচ্ছিলেন, তখন তিনি কোনো দ্বিধা ছাড়া উত্তর দিয়েছিলেন, দেখা যাক ওপরে কে থাকে। এটি কেবল বীরত্ব নয়, এটি ছিল কৌশলের এক নতুন সংজ্ঞা। তিনি বুঝতে পেরেছিলেন ভয়কে জয় করার একমাত্র উপায় হলো ভয়ের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা। এটি কি কোনো পরিকল্পিত রণকৌশল ছিল, নাকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সৃষ্ট এক মুহূর্তের অনুপ্রেরণা? সেই ধাঁধা আজও অমীমাংসিত। সামরিক ইতিহাস ঘাঁটলে দেখা যায় এমন আক্রমণাত্মক মনোভাবের পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক ভিত্তি থাকে। শেরশাহের ক্ষেত্রে কি সেই ভিত্তিটি ছিল নিজের দেশের প্রতি তীব্র ভালোবাসা, নাকি মৃত্যুর সাথে এক ধরনের অদ্ভুত বন্ধুত্ব? এই প্রশ্নের উত্তর আজও কোনো সামরিক ম্যানুয়ালে পাওয়া যায়নি। ভয় হলো মানুষের সবচেয়ে আদিম অনুভূতি। লাখ লাখ বছরের বিবর্তনের ফলে ভয় আমাদের রক্তে মিশে আছে, কারণ ভয়ই মানুষকে বিপদ থেকে বাঁচতে শেখায়। বিপদ দেখলে আমাদের শরীর সংকুচিত হয়, হৃদস্পন্দন দ্রুত হয় এবং আত্মরক্ষার প্রবৃত্তি সক্রিয় হয়ে ওঠে। কিন্তু এই মানুষটার শরীরে ভয়ের কোনো অস্তিত্ব ছিল কি? সেই দিন যখন তিনি তার এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে সরাসরি শত্রুর বুলেটের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন, তখন তিনি কি নিজের প্রাণের মায়া করেননি? ঘটনাটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। তার সহকর্মী জওয়ান যখন মারাত্মকভাবে আহত হয়ে উন্মুক্ত পাথরে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন বিক্রম বাত্রা তাকে সরাতে নিজে এগিয়ে যান। আহত সেনা তাকে আটকাতে চেষ্টা করেছিলেন, কিন্তু শত্রুর অনবরত বুলেটের বৃষ্টি আর স্নাইপারের ফায়ারিংয়ে তোয়াক্কা না করে তিনি ঝাঁপিয়ে পড়েন। অনেক মনোবিজ্ঞানী মনে করেন চূড়ান্ত আত্মত্যাগ তখনই সম্ভব যখন মানুষ নিজেকে ব্যক্তিগত সত্তা থেকে ঊর্ধ্বে তুলে নিয়ে কোনো এক বৃহত্তর সত্তার সঙ্গে মিলিয়ে দিতে পারে। ইয়ে দিল মাঙ্গে মোর, এই কথাটি কি কেবলই একটি বিজ্ঞাপনের স্লোগান ছিল যা তিনি হাসির ছলে বলেছিলেন, নাকি এটি তার অবচেতন মনের এক অসীম তৃষ্ণার বহিঃপ্রকাশ ছিল? পয়েন্ট 5140 জয় করার পর যখন তিনি রেডিওতে তার কমান্ডিং অফিসারকে এই কোড সিগন্যালটি পাঠিয়েছিলেন, তখন সারা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু আসল রহস্য শুরু হয় পয়েন্ট 4875 লড়াইয়ের সময়। জীবনের সীমানা পেরোনোর ঠিক কয়েক মুহূর্ত আগেও তার মনের মধ্যে যে অস্থিরতা, যে জয়ের নেশা ছিল, তা কি কেবল বিজয়ের, নাকি তা কোনো এক গভীরতর আধ্যাত্মিক সত্যের ইঙ্গিত? মৃত্যুর আগেও তিনি জয় বা হার নিয়ে ভাবেননি। তিনি ভেবেছিলেন সামনের পাহাড়টা জয় করা যায় কিনা। মৃত্যু তার কাছে ছিল কেবল একটি বাধা মাত্র, পাহাড়ের খাঁজের মতো একটি তুচ্ছ প্রতিবন্ধকতা। এখানেই রহস্যের শেষ স্তর। মানুষ সাধারণত জীবনের শেষের দিকে স্মৃতি রোমন্থন করে, ভয় পায় অথবা অনুশোচনায় ভোগে, কিন্তু শেরশাহ বলেছিলেন আরও। তিনি আরও বেশি সাহসী হতে চেয়েছিলেন, আরও বেশি জয় চেয়েছিলেন, আরও বেশি অমরত্ব চেয়েছিলেন। পয়েন্ট 4875 চূড়ায় পা রাখার পরেও তিনি থামতে চাননি। তিনি চেয়েছিলেন শত্রু যেন কোনোভাবেই আবার মাথা তুলে দাঁড়াতে না পারে। তিনি তার প্রতিটি সহযোদ্ধার মনে এই ধারণায় ঢুকিয়ে দিয়েছিলেন যে জয় ছাড়া অন্য কোনো পথ তাদের সামনে নেই। এটি কি কোনো সাধারণ উচ্চাকাঙ্ক্ষা ছিল, নাকি এটি ছিল এমন এক আধ্যাত্মিক তৃষ্ণা যা বস্তুর সীমানা মানে না? তিনি যে পাহাড়টি জয় করতে চেয়েছিলেন তা কি কেবল পয়েন্ট 4875 ছিল, নাকি তিনি অন্য কোনো অদৃশ্য পাহাড় জয় করতে চেয়েছিলেন যা আজও আমাদের চোখের আড়ালে? এই তৃষ্ণার কোনো শেষ নেই, আর হয়তো কোনোদিন থাকবেও না। এটাই সেই মন্ত্র যা তাকে কেবল একজন সাধারণ অফিসার থেকে অমর কিংবদন্তিতে রূপান্তরিত করেছে। অনেক ঐতিহাসিক মনে করেন
এই ধরনের অসীম তৃষ্ণা কেবল তখনই জন্মায় যখন মানুষ তার জীবনের উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে বুঝে ফেলে। শেরশাহ কি তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন? কার্গিলের সেই পাহাড়ের চূড়া কি ছিল সেই উদ্দেশ্যের শেষ ধাপ? এই রহস্যের কোনো উত্তর হয়তো কোনোদিন পাওয়া যাবে না। আজও কার্গিলের পাহাড়গুলোর দিকে তাকালে সেই প্রতিধ্বনি শোনা যায়। সেই শীতল পাহাড়ি হাওয়ায় আজও কি ভাসমান সেই কণ্ঠস্বর? আজও কি .4875 পাথরে পাথরে যা আজ বিশ্বজুড়ে বাত্রা টপ নামে পরিচিত সেই অজেয় সাহসের চিহ্ন লেগে নেই? শেরশাহ আমাদের কেবল একটি যুদ্ধ জয়ের ইতিহাস দেননি, তিনি আমাদের দিয়ে গেছেন সাহসের এক নতুন সংজ্ঞা, এমন এক সংজ্ঞা যা ভয়কে জয় করে, যা মৃত্যুকে তুচ্ছ করে, যা কেবল বর্তমান নিয়ে বাঁচে না, বাঁচে ভবিষ্যতের জয়ের স্বপ্নে। তার সেই জয়ের নেশা আজও আমাদের অবাক করে। তার সেই হাসি, সেই অমলিন তেজ, সেই রহস্যময় শেষ মুহূর্ত, সব মিলিয়েই তিনি হয়ে উঠেছেন এক অবিদ্যমান অথচ চিরকাল বিদ্যমান রহস্য। গল্পটা এখানেই শেষ হওয়ার ছিল না। কার্গিলের সেই রণক্ষেত্র আজও সাক্ষী দেয় এক অমানুষিক লড়াইয়ের। আজকের এই বিশ্লেষণের শেষে আমাদের মনে কেবল একটি প্রশ্ন রয়ে যায়, সাহস কি কেবল একটি অনুভূতি, নাকি এটি কোনো অমোঘ সত্য যা কেবল বেছে নেওয়া কিছু মানুষের মধ্যেই বাস করে? ক্যাপ্টেন বিক্রম বাত্রা আমাদের কেবল একটি নাম দেননি, তিনি দিয়ে গেছেন এক চিরন্তন অনুপ্রেরণা। তার কাহিনী শেষ হয়নি, বরং শুরু হয়েছিল সেই দিন থেকে যখন তিনি পা রেখেছিলেন সেই অজেয় পাহাড়ের চূড়ায়। তিনি আজও জীবিত, তার সেই অজেয় আত্মার প্রতিটি কোণে, আমাদের প্রতিটি জয়ের স্বপ্নে এবং সেই অসীম তৃষ্ণায় যা সব সময় বলে ইয়ে দিল মাঙ্গে মোর। এই রহস্যের কোনো শেষ নেই, কারণ শেরশাহ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন সাহসের এক প্রতিচ্ছবি যা আজও আমাদের শিখিয়ে যায় জীবন কেবল শ্বাস নেওয়া নয়, জীবন হলো সেই অসীমতাকে স্পর্শ করার চেষ্টা যা যুক্তির সীমানা মানে না। কার্গিলের সেই যুদ্ধের কথা আজও আমাদের মনে করিয়ে দেয় কিছু বীর কোনোদিন মরে না, তারা অমর হয়ে থাকে ইতিহাসের পাতায়, আমাদের স্মৃতির পাতায়, আর সেই অজানার আহ্বানে। আপনারা কি মনে করেন শেরশাহের এই সাহসের পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি ছিল, নাকি এটি ছিল কেবলই মানুষের অদম্য ইচ্ছাশক্তি? নমস্কার, আমি সংগ্রামিকা। আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে এই রহস্যময় বীরের কাহিনী ছড়িয়ে পড়ে সবার মাঝে। আরও এমন রহস্যময় ইতিহাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী রহস্যময় কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।